জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত হওয়া নিয়ে ইসি রহমান এল মাসুদের দাবি সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ দপ্তর। এর আগে সকালে ইসি মাসুদ গণমাধ্যমকে জানান, আপিল বিভাগের আদেশেই পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের 4 সেপ্টেম্বর এ সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ হয়। এতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা 2 আসন চূড়ান্ত করা হয়। ওই গেজেটের এই 2 আসন সংক্রান্ত অংশটুকুর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। প্রাথমিক শুনানি শেষে ইসির গেজেটের অংশটুকু আইন বহির্ভূত ঘোষণা করে আদালত। একই সঙ্গে পাবনার সংসদীয় আসন দুটি আগের মতো পুনর্বহাল করে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়। এরপর গত 24 ডিসেম্বর পাবনার আসন দুটি নিয়ে আগের সীমানা বহাল রেখে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে 1 ও 2 স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। এদিকে নির্বাচন কমিশন ভবনে অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফের সঙ্গে বৈঠক করছেন ইসি সচিব আক্তার হোসেন। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, বৈঠক কি নিয়ে, কতটুকু জানতে পেরেছেন, সবশেষ পরিস্থিতি কি জানান? হাসিব, ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগে বৈঠক শেষ করে অ্যাটর্নি জেনারেল তিনি এখান থেকে বের হয়ে গেলেন এবং তার সঙ্গে ইসি সচিব তিনিও কিন্তু এখান থেকে বের হয়ে গিয়েছেন। তবে এখন পর্যন্ত কি বিষয় নিয়ে বৈঠক করেছেন সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনোভাবে স্পষ্ট করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে যেহেতু পাবনায় 1 এবং 2 আসন নিয়ে কিছুটা জটিলতা হয়েছে, যেখানে হাইকোর্টের একটি রায় রয়েছে, সেই রায়ের কিভাবে বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। এবং সেখানে সরকারের সাথে নির্বাচন কমিশনের যেসব বিষয়ে জটিলতা তৈরি হতে পারে কিনা, এই জটিলতা কিভাবে কাটিয়ে উঠে নির্বাচন কমিশন সিদ্ধান্ত সঠিক নিতে পারে সেই বিষয়গুলো নিয়েও আইনি পরামর্শ নেওয়ার জন্য সম্ভবত ধারণা করা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নির্বাচন কমিশন কথা বলছে, যেখানে নেতৃত্ব দিয়েছেন নির্বাচন কমিশনের সচিব, তিনি নেতৃত্ব দিয়েছেন। কিছুক্ষণ আগে তিনি বের হয়ে গেছেন, তবে আমাদেরকে এতটুকু আশ্বস্ত করলেন যে কিছুক্ষণের মধ্যে তিনি এখানে আসবেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন, তখন হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো। এবং আমরা জানি যে আজকেও কিন্তু শেষ দিনের মতো যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ কিংবা অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে যে আপিলের কার্যক্রম, সেই আপিলের আবেদন কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন গ্রহণ করছে। এবং সবশেষ তথ্য অনুযায়ী কিন্তু আজকেও সবশেষ দিনেও কিন্তু প্রায় 60 জনের বেশি আবেদন করেছে। এবং যদিও আমরা দেখতে পেয়েছি যে নিচে নির্বাচন কমিশনের সামনে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে এবং প্রার্থীদের লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি নিচে, সেই লাইনের মধ্য দিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আজকের কার্যক্রম শেষ হবে। যদিও 5টার মধ্যে এই কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল, যেহেতু দীর্ঘ লাইন এখন পর্যন্ত রয়েছে, সেই লাইনে এখন পর্যন্ত যারা দাঁড়িয়েছে তাদের প্রত্যেকেরই নির্বাচন কমিশন আবেদন গ্রহণ করবে সেই তথ্য কিন্তু আমাদেরকে জানিয়েছে। তবে সবশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আজকের দিনে 90 জন তারা আবেদন করেছে প্রার্থিতা প্রত্যাহার, প্রার্থিতা বাতিল কিংবা প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসিব, নির্বাচন কমিশন ভবন থেকে অ্যাটর্নি জেনারেল এবং সচিব, ইসি সচিবের বৈঠকের বিষয়ে খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ। যারা স্থিতিশীল বাংলাদেশ চায় না তারাই চাইছে ধীরগতিতে আগামীর নির্বাচন হোক, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, আগের সরকারের সময় থেকে গুপ্ত রাজনীতি করা সংগঠন এখন সুফল ভোগ করছে। শুক্রবার বিকেলে রাজধানীতে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দিয়ে নজরুল ইসলাম খান জানান, খুব শিগগিরই বিএনপির ইশতেহার ঘোষণা করা হবে। বলেন, দলের সিদ্ধান্ত মেনে বিদ্রোহী প্রার্থীদের নিজস্ব মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। দেশে গণতন্ত্র বিরোধীর ষড়যন্ত্র রুখে দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান। দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছে সেটাকে দেখা, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু দলের, নির্বাচন পরিচালনা কমিটি না। আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে যে দলের সিদ্ধান্তের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল হয়ে
তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বহু বছর আমাদের যে ছাত্র সংগঠন তারা বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিতে ঢুকতে পারে নাই, তারা কাজ করতে পারে নাই, কিন্তু যে সংগঠনটা মোটামুটি ভালো এখন ফলাফল করছে তাদের সম্পর্কে আপনারা জানেন যে তারা তাদের পরিচয় গোপন করে সরকারি দলের সঙ্গে থেকে তারা কাজ করেছে। এটার সুফলটা তারা এখন ভোগ করার চেষ্টা করছে। দেশের বিভিন্ন স্থানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ১৯ জনকে আটক করা হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তর সরবরাহের চেষ্টায় ডিজিটাল ডিভাইস সহ আটক করা হয় ৬ জনকে। একটি পরীক্ষা কেন্দ্রের পাশের বাসা থেকে অসাধু উপায়ে উত্তরপত্র সংগ্রহের সময় ডিভাইস সহ তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ। নওগাঁয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ জন মূল হোতা সহ ৮ জনকে আটক করা হয়। সকাল ৮:৩০টার দিকে শহরের নীলসাগর হোটেল এবং পোর্টসা রেস্ট হাউসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১টি মোবাইল, নগদ ৩৭,৯৪৮ টাকা উদ্ধার করা হয়। এদিকে টাঙ্গাইলে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে ঢাকায় প্রশ্নপত্র ফাঁস চক্রের একজনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করছে আইন শৃঙ্খলা বাহিনী। পূর্বাঞ্চলে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৭ম দিন আজ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ক্রেতা দর্শনার্থীর ভিড় বেড়েছে, জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। বাণিজ্য মেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শারমিন পুতুল। পুতুল, ছুটির দিনে বেচা বিক্রি কেমন জমে উঠেছে বাণিজ্য মেলায়? হাসিবিল্লাহ, এই মুহূর্তে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা সকাল থেকেই ছিলাম এখানে, দেখেছি যে সকালের তুলনায় এখন কিন্তু দর্শনার্থী যারা রয়েছেন, ক্রেতা যারা রয়েছেন, তাদের সমাগম কিন্তু অনেকটাই বেড়েছে। এবং যারা বেচা বিক্রি করছেন বিক্রেতারা বলছিলেন যে আজকে যেহেতু প্রথম শুক্রবার, ষষ্ঠ দিনের মতো, এই শুক্রবারে কিন্তু গত ৫ দিনের তুলনায় তুলনামূলক কিছুটা কিন্তু বেচা বিক্রি বেড়েছে। এবং ক্রেতাদের আকর্ষিত করার জন্য কিন্তু যারা বিক্রেতা রয়েছেন বিভিন্ন স্টলে, তারা কিন্তু নানা ধরনের অফার দিচ্ছেন, যাতে ইতিমধ্যে আমরা দেখেছি যে আপনার যে কুকারিজের দোকানগুলো রয়েছে সেখানে মনোযোগ আকর্ষণের জন্য ক্রেতার একটা কিনলে 10টা ফ্রি, এমন কিন্তু অফারের প্রলোভন দেখাচ্ছেন। এবং সেই প্রলোভনে করে কিন্তু অনেক ক্রেতাই রয়েছেন যারা কিনছেন। তাছাড়া আমরা দেখেছি যে আসবাবপত্র যে স্টলগুলো রয়েছিল সেখানেও কিন্তু বিভিন্ন ছাড় দিচ্ছেন। এবং এখানে মেলা থেকে যারা কিনবেন তাদের জন্য কিন্তু বাসায় পৌঁছে যে ফ্রি ডেলিভারি সেটাও কিন্তু সুব্যবস্থা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া আমরা টার্কিশ স্টলে গিয়েছিলাম, সেখানে দেখেছি প্রচুর পরিমাণে লাইটের যে সরবরাহ, সেখানে কিন্তু অনেক ক্রেতাদের দেখেছি ছবি তুলছেন, কেউ দরদাম করছেন, কারো কাছে পছন্দ হলে সেটা কিনেও নিচ্ছেন। তাছাড়া টার্কিশ যে স্টল ছিল সেখানে ১০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন ছোট যে বাটি, ফ্রিজ, তারপরে হচ্ছে আপনার ট্রে ছিল বিভিন্ন কারুকাজ করা, সেগুলোর দামও কিন্তু ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৭,০০০ টাকা পর্যন্ত আমরা জানতে পেরেছি। তাছাড়া যে মেয়েদের যে পোশাকের যে জায়গা, শাড়ির যে জায়গাগুলো, স্টলগুলো রয়েছে, সেখানেও কিন্তু দেখেছি বেশ ভিড় দেখেছি। এবং ক্রেতারা যারা কিনছেন তাদের জন্য কিন্তু স্টল যারা মালিক রয়েছেন তারা অনেকটা অফারে ছেড়ে দিচ্ছেন, যাতে তারা আমাদেরকে জানিয়েছেন বেচা বিক্রি বেশি হলে, যাতে কম হলে মানে পরিমাণটা কম হলেও লাভটা একটু কম হলেও বেচা যাতে বেশি বিক্রি হয়। এই কারণে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা স্টলদের মধ্যে লক্ষ্য করেছি যে তারা ক্রেতা ধরে রাখতে চাচ্ছেন, যার কারণে নানা অফারে দিচ্ছেন সবাইকে। তাছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন যে খাবারের স্টলগুলো রয়েছে, বেলা শেষে অনেকেই ক্ষুধার্ত থাকেন, বাচ্চা পরিজন নিয়ে ছুটির দিনে আসেন, তারা কিন্তু একটু খেতে পছন্দ করেন, সেই জন্য খাবারের দোকানগুলোতেও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ভিড় লক্ষ্য করেছি। হাসিব, এই ছিল পূর্বাঞ্চলের মেলা থেকে সবশেষ আমার কাছে। পূর্বাঞ্চলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শারমিন পুতুল। অবশেষে হস্তান্তর হলো ফার্মগেটের ঐতিহাসিক আনোয়ারা উদ্যান। বিকেলে
আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে মাঠটি হস্তান্তর করা হয়। এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আনোয়ারা উদ্যান ছাড়াও রাজধানীর 138টি মাঠ নিয়ে কাজের সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। উত্তরা এলাকার মাঠগুলো তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত থাকলেও মিরপুর ও মোহাম্মদপুরের মাঠগুলোর বেহাল দশা বলে জানান তিনি। অপরাধ নিয়ন্ত্রণে মাঠের ফটক খোলা ও বন্ধের বিষয়ে বিশেষ সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। এ সময় বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও মেট্রো রেল কর্তৃপক্ষের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিশ্বকাপের নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে আইসিসিকে দ্বিতীয়বার মেইল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির এক পরিচালককে উদ্ধৃত করে এমন দাবি করেছে ভারতের গণমাধ্যম। বৃহস্পতিবার পাঠানো সেই চিঠিতে আইসিসিকে আরও একবার নিজেদের নিরাপত্তার নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে বিসিবি। আইসিসির পক্ষ থেকে নিরাপত্তা ইস্যুতে সুনির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হলে বিসিবির দ্বিতীয় দফায় এই চিঠি দেয়। বিসিবির এই পরিচালক ভারতের গণমাধ্যমকে জানান, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পরই চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু করে বিসিবি, আর তাতে আইসিসিকে আরও সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করা হয়। সেই সঙ্গে চিঠিতে আরও একবার শ্রীলঙ্কায় ম্যাচ নেয়ার আবেদন করা হয়েছে। ফিফা জানিয়েছে, এবারের বিশ্বকাপের সম্প্রচার স্বত্বাধিকারীরা টিকটকের ডেডিকেটেড হাবে থাকা 104টি ম্যাচের নির্বাচিত অংশ লাইভ স্ট্রিম করতে পারবে। টিকটক কন্টেন্ট ক্রিয়েটরদের বড় একটি অংশ ফিফার আর্কাইভাল ফুটেজ ব্যবহার করে নতুন কন্টেন্ট তৈরি করার সুযোগ পাবেন। ফিফার প্রতিশ্রুতি, এবারের বিশ্বকাপে ভক্তরা মাঠের ভেতরে ও পর্দার আড়ালের এমন দৃশ্য দেখতে পাবেন যা আগে কখনো দেখা যায়নি। নির্বাচিত ভক্তদের জন্য টিকটক ইন অ্যাপে থাকছে কাস্টম স্টিকার, ফিল্টার এবং গেমিফিকেশন ফিচার। দর্শক, শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhontv।